আসসালামু আলাইকুম। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। অনেকদিন পর আপনাদের সামনে সরাসরি কথা বলছি। প্রথমে আমার আপনাদের প্রতি কিছু প্রশ্ন আছে। আজকে কি আপনারা ভালো আছেন? আজকে কি আপনারা বাংলাদেশে নিরাপদ আছেন? আজকে কি স্বাধীন আছেন? আজকে কি এই অবৈধ সরকারের বিরুদ্ধে আপনারা মুখ খুলে কথা বলার সাহস পান? আজকে কি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা মুখ খুলে কথা বলার সুযোগ পান, নাকি গ্রেফতার হন? গত 1 বছর ধরে এই অবৈধ, অনির্বাচিত রাজাকারদের সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গত 1 বছর ধরে তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে, স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা করছে, এক এক করে প্রতিটি সরণি বুলডোজার দিয়ে ধ্বংস করছে, এবং কি সে ঐতিহাসিক 32 নম্বর বাড়ি, যেই বাড়ি থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়, সেই বাড়িটিকেও তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলেছে। আজ সেই জামাতি রাজাকাররা দাবি করছে যে আমাদের সংবিধান বদলাতে হবে। যেই রাজাকাররা আমাদের দেশের 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2 লক্ষ নারী নির্যাতন করেছে, আজকে তারা বাংলাদেশকে ফেরত পাকিস্তান বানাতে চায়। আপনারা কি সেটা চান? আগামীকাল সেই ঐতিহাসিক 15ই আগস্ট, সেই কালো রাত, যেদিন বঙ্গবন্ধুকে এবং আমার সকল পরিবারকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়। সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আগামীকাল সেই ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাবেন। বাঙালির মাটির থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না। স্বাধীনতার ইতিহাস মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না। আর বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না। 32 নম্বর একটি বাড়ি, বাড়িটি আর নেই, তবে সেই 32 নম্বর ধানমন্ডি ঠিকানাটি এখনো আছে, সেই মাটিটি এখনো আছে। আর মাটি কোনোদিন মুছে ফেলা যায় না, চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না। আর আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে ভুলেন নাই। তো এটাই আমার আহ্বান, আপনারা একটু সাহস করে যাবেন। এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এই অবৈধ সরকারের, এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে। বাংলাদেশের মাটির থেকে কোনোদিন 71-এর ইতিহাস মুছে ফেলা যাবে না, বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না। জয় বাংলা। শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে না কমছে? বাড়ছে। এর কারণ হলো তারা এই বিপদের সময় দেখছে যে শেখ হাসিনা ছাড়া তাদের রক্ষা করার আর কেউ নাই। হাসিনার বাংলাদেশে এখনও যে জনসমর্থন আছে বা যে লোকজন আছে তার নেই দরকার। তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা তার নিজের লোকের মধ্যে বেড়ে গেল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন যদি আমাদেরকে এই ভালো শাসনটা দিতে পারেন, তাহলে শেখ হাসিনা বিরোধী যারা লোকজন আছে সবাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে থাকবেন। এখানে দুটো জিনিস হতে পারে, বুঝছো? এখানে ফার্স্ট থিং হলো যে তিনি যেটা বলেছেন সেটা হতে পারে।
হতে পারে বিকজ এই একই ঘটনা কিন্তু ইরানে ঘটেছিল। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যেভাবে ক্ষমতায় এসেছে, এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতেও জনপ্রিয় একজন মানুষ ইরানের ক্ষমতায় এসেছিল মোসাদ্দেক, এবং সে খুব অল্প কয়দিন ক্ষমতা পরিচালনা করার পর তার বিরুদ্ধে আমেরিকা এমনভাবে লাগলো এবং সাময়িক কু করলো, শেখ হাসিনার মতো ওই মোসাদ্দেকের আগে ওই দেশ থেকে পালিয়ে গেছিল রেজা শাহ পাহলভি 50-এর দশকে, এবং সেই মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হলো সাময়িক কুয়ের মাধ্যমে, এবং সেই রেজা শাহ পাহলভি আবার ফিরে আসলো। আসার পরে অলমোস্ট আরও প্রায় 28 বছর সে কিন্তু ইরান শাসন করেছিল। আবার দেখো পাকিস্তান শ্রীলঙ্কাতে রাজাপাকসের যারা পরিবার তারা কিন্তু ফিরে এসেছে রাজনীতিতে। পাকিস্তানে দেখো এখন যারা রাজনীতি করছে সবাই কিন্তু বিতাড়িত। তোমার বেনজির ভুট্টো বিতাড়িত, তারপরে শাহবাজ শরীফ বিতাড়িত, শাহবাজ শরীফ নওয়াজ শরীফ বিতাড়িত, তারা কিন্তু সবাই ফিরে আসছে, রাজনীতিতে ফিরে আসছে। তারা শুধু আউটস্টেড না, তারা নিন্দিত, ঘৃণিত, মামলা মোকদ্দমা। শেখ হাসিনার বাংলাদেশে এখনও যে জনসমর্থন আছে বা যে লোকজন আছে তার চেয়ে বেশি খারাপ অবস্থা ছিল বেনজির ভুট্টোর। সে যখন ক্ষমতা থেকে চ্যুত হয় সে কিন্তু আবার সেখানে ফিরে এসেছে এবং তার পরিবার পরিজন কিন্তু এখন সেখানে রাজত্ব করছে। তো এটা রাজনীতিতে আসলে শেষ বলে কোনো কথা নেই। মূল ব্যাপারটা হলো যে শেখ হাসিনাকে তুমি আমি আমরা সবাই খুব খারাপ মনে করছি যে এই সময়টাতে 1500 লোক মেরে ফেললো, তারপরে সে এর আগে 15 বছরে 800 লোককে সে গুম করেছে বা 1000 লোকের গুম করেছে, গুপ্ত হত্যা হয়েছে আরও প্রায় 2000 লোক, তারপরে দেশ থেকে 15 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমরা তো এই কথাগুলো বলছি এবং এর প্রেক্ষিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার চাইতে একটা ভালো শাসন আমরা আশা করছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন যদি আমাদেরকে এই ভালো শাসনটা দিতে পারেন, তাহলে শেখ হাসিনার বিরোধী যারা লোকজন আছে সবাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে থাকবেন। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা দিতে না পারেন তাহলে কি হবে? সেটা হলো আমরা এই যে শেখ হাসিনার বিরোধী যারা লোকজন আছে, আমরা সিমেন্টেড অবস্থায় আছি, আমরা তখন আলাদা হয়ে যাব। আলাদা হয়ে কেউ বলবে যে ডক্টর ইউনূস খারাপ, কেউ বলবে শেখ হাসিনাই ভালো ছিল, কেউ বলবে আমরা কি করলাম। এই যে একটা বিশ্রী অবস্থা, ওই অবস্থার মধ্যে শেখ হাসিনার যারা সমর্থক রয়েছেন, এখন আওয়ামী লীগ যদি 30% লোক করে, এর সাথে যারা সহযোগী 20 দলীয় জোট আছে তাদেরও যদি 10% থাকে, অলমোস্ট 40% লোক। এই 40% লোকের মধ্যে বলতো শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে না কমছে? বাড়ছে। এর কারণ হলো তারা এই বিপদের সময় দেখছে যে শেখ হাসিনা ছাড়া তাদের রক্ষা করার আর কেউ নাই। যদি শেখ হাসিনা কোনো মতে ফিরে আসে একমাত্র তাহলে তাদের জীবন ধন সম্পত্তি রক্ষা পাবে, না হইলে আগামী দিনগুলোতে, অর্থাৎ এখন তাদের যে অবস্থা যত খারাপ যাচ্ছে, এই 40% লোকের অবস্থা আরও খারাপ হবে আগামী দিনে। ফলে এই শেখ হাসিনার যে 40% লোক, এই 40% লোক তারা মনে করছে তাদের যাদের মধ্যে অভিমান ছিল শেখ হাসিনার সম্পর্কে, তারাও অনেকে পতন চেয়েছিল শেখ হাসিনার। এখন তারা এই বিপদের মধ্যে পড়ে তারা আওয়ামী লীগ করছে ঠিকই, কিন্তু কোনো অপকর্ম করেনি। আওয়ামী লীগের লোক দ্বারা নির্যাতিত হয়েছে, কিন্তু সেই লোকের বাড়িতে যখন আগুন লাগছে, সেই লোক যখন গ্রেপ্তার হচ্ছে, সেই লোক যখন ঘাটে পথে মার খাচ্ছে, তখন সে বলছে যে না, আমার শেখ হাসিনাই দরকার। তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা তার নিজের লোকের মধ্যে বেড়ে গেল, মারাত্মকভাবে বেড়ে গেছে। তা বেড়ে যাওয়ার ফলে কি হলো, এই লোক যদি আবার ফিরে আসে, সেখানে সে তার দলের যারা নেতাকর্মী তাদেরকে আরও জঙ্গি অবস্থায় পাবে, আরও ডেডিকেট অবস্থায় পাবে, আরও অ্যারোগ্যান্ট অবস্থায় পাবে। এবং পুনরায় যদি সে ক্ষমতায় আসে, আগেরবার যে অপকর্মগুলো করেছে তার সাথে আরও বেশি গুণ 100 গুণ শক্তিমত্তা নিয়ে সে আরও অপকর্ম করবে। তার ভিতরে কোনো অনুশোচনা থাকবে না। তো অনুশোচনা নেই, সে মনে করবে যে আই ওয়াজ রাইট, আমি সঠিক ছিলাম, নাহলে আমি আসলাম কেন, আর আমি ভালো করছি, আমি যা কিছু করেছি ওটা সঠিক। যদি আমি রং হইতাম তাহলে তো আর ডক্টর ইউনূস টিকে যেত। তো যেহেতু ডক্টর ইউনূস টিকছে না, আমি আবার আসছি, অথবা আমি রাইট, সে তখন তার অপকর্মগুলো আগের যে কোনো সময় সে বেশি করবে। তাই আগামী দিনগুলোতে পুরো জাতির মধ্যে একটা ডিভাইড, একটা যুদ্ধ অবস্থা কিন্তু শুরু হতে যাচ্ছে।
এখন এই যুদ্ধ অবস্থা থেকে বাঁচতে হলে শেখ হাসিনার মতো প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠিক কঠোর হতে হবে, এছাড়া কোনো উপায় নেই। দ্বিতীয়ত যেটা আছে, ভারত যেটা হচ্ছে, ভারত এখনো পর্যন্ত এক চুল ছাড় দেয়নি ইউনূস সরকারকে। তারা শেখ হাসিনা আওয়ামী লীগকে রিহ্যাবিলিট করার জন্য সর্বোচ্চ শক্তি তারা নিয়োগ করে যাচ্ছে জলে, স্থলে, অন্তরিক্ষে। এবং তারা আমাদের এখানে অভ্যন্তরীণ রাজনীতি, আমাদের সীমান্ত, আমাদের বৈদেশিক বাণিজ্য, আমাদের ফরেন রিলেশন, সব জায়গাতে একটার পর একটা প্যাচ লাগিয়ে দিচ্ছে ভারত। এখন এই জিনিসগুলো সামাল দেওয়ার মতো যোগ্যতা সরকার অর্জন করতে পারলেই শেখ হাসিনার এই যে দম্ভ বা তার যে হুমকি, ঢুকে পড়ার যে অভিলাষ, সেটা মানে যাকে বলে মোকাবেলার সম্ভব। আদারওয়াইজ এই যে বক্তব্য, এটা ফেলে দেওয়ার মতো না, বা এটা নিয়ে ঠাট্টা মস্করা করাটাও উচিত নয়। কারণ এই ঘটনা আমাদের এই পাক ভারত উপমহাদেশে বহুবার প্রত্যেকটা দেশে ঘটেছে। তো যার জন্য এই ফাঁসির মঞ্চে গিয়েছে লোকজন, আবার ফাঁসির মঞ্চ থেকে সে সিংহাসনে বসেছে। তো শেখ হাসিনার এই যে সেখান থেকে হেলিকপ্টারে করে চলে যাওয়া, এখন সবাই বলছে পালিয়ে গেছে। আওয়ামী লীগের লোকজন বলছে না, কোনো আওয়ামী লীগের কোনো লোক, আমি অনেক সিনিয়র লোকের সাথে কথা বলছি, কোনো লোক বলছে না সে পালায় নাই, সে বরং কৌশলগত কারণে চলে গেছে। আবার কেউ বলার চেষ্টা করছে তাকে বাধ্য করা হচ্ছে, রক্তারক্তি এড়ানোর জন্য গেছে। তো এটা তো একটা জাতীয় বিভেদ, বিতর্কের বিষয়। আমরা তো এখন পর্যন্ত কোনো বিষয় সেটেলড হয়ে নাই। সো আমি মনে করি সে যে কথাগুলো বলছে, এগুলো